আমি আমি ফেসবুক, টিকটক অথবা ইউটিউব সোশ্যাল মিডিয়ার সেরকম আমি দায়িত্বশীল আচরণ দেখতে পাইনি এবং এটা আসলে গ্রহণযোগ্য নয়। তারা আসলে আমার মনে হয় না যে বাংলাদেশে এই যে 6টি প্রাণ ঝরে গেল কিংবা বাংলাদেশে বিভিন্ন ধরনের গুজব কিংবা অপপ্রচারের কারণে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে আসলে তাদের যে কোনো প্রতিক্রিয়া বা তাদের জন্য অনুভূতি আছে, আমার এটা মনে হয় এটা মনে হয় না। এবং এটাই হচ্ছে দুঃখজনক যে তারা শুধুমাত্র তাদের ব্যবসায়িক স্বার্থটাই দেখছে, কিন্তু আমাদের যে একজন সাধারণ নাগরিকের জীবন হুমকির মধ্যে পড়ছে বা একটা দেশে সামগ্রিক আইনশৃঙ্খলা অবনতি হতে পারে, এই ধরনের কোনো বিষয় তাদের মধ্যে আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই কারণেই আমি তাদেরকে আরও কড়া বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমেও। আমরা তো আমাদের সরকারিভাবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিভিন্নভাবেই আমরা বিভিন্ন তথ্য উপাত্ত জানাচ্ছি এবং তাদের সহযোগিতা আমরা কামনা করছি, কিন্তু আমি আশানুরূপ কোনো সহযোগিতা পাচ্ছি না বলেই আমি আপনাদের মাধ্যমে আবারও কঠোর বার্তা দিতে চাই যে যদি দেশের নাগরিকের নিরাপত্তা বিবেচনায় নিয়ে তারা দায়িত্বশীল আচরণ না করে, আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কঠোর হতে বাধ্য হব। হতে পারে সেটা ওরা যদি আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা রেসপন্ড না করে ইমিডিয়েটলি, তারা যদি অফিস ওপেন না করার জন্য সিদ্ধান্ত না নেয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা অথবা তাদেরকে এখানে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের তাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, তারা এখান থেকে যে বিজ্ঞাপনের অর্থটা নিয়ে যাচ্ছে নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখব যে তারা বৈধভাবে নিয়ে যাচ্ছে নাকি অবৈধভাবে নিয়ে যাচ্ছে। তাদের সেই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে আমরা আমাদের দেশের আইন অনুযায়ী এবং আন্তর্জাতিক যেই প্র্যাকটিস আছে সেগুলো আমরা অনুসারেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বন্ধ করার কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় মন্ত্রী, যদি নিয়ন্ত্রণের বাইরে চলে? আপনি বলছেন যে আপনি সরকারের কথায় তারা কোনো আমরা প্রথমে তো তাদেরকে অনুরোধ করছি, তাদের সহযোগিতা প্রার্থনা করছি। দ্বিতীয়ত তাদের কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতার জন্য তাদেরকে আমরা জবাবদিহিতার কাতারে আনবো। তারপরেও যদি তারা কোনো ধরনের সহযোগিতা না করে এবং এই ধরনের সহিংস ঘটনা মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে, গুজবের উপরে ভিত্তি করে যদি আরও আমাদের প্রাণহানি ঘটে বা জানমালের ক্ষতি হয়, তখন অবশ্যই আমরা আরও কঠোর অবস্থানে যেতে পারবো। তবে সেটা ভবিষ্যৎ সময় এবং পরিস্থিতি বলে দেবে যে কতটা কঠোর সিদ্ধান্তে আমাদের যেতে হবে। মন্ত্রণালয় থেকে আমাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটির গুরুত্ব বিবেচনা করে যেন সাইবার সিকিউরিটি এজেন্সিকে দ্রুত লোকবল জনবলটা অনুমোদন করে দেওয়া হয়। কারণ এই মুহূর্তে শুধুমাত্র ডিরেক্টর জেনারেল এবং মাত্র 2জন ডিরেক্টর, 3জন নিয়ে এটা সম্ভব নয়। আর এই কারণেই আমরা চাচ্ছি যে অন্তত 100 থেকে 150 যদি আমরা লোকবল জনবল পাই, তাহলে সাইবার সিকিউরিটি এক্সপার্ট আমাদের আইসিটি সেক্টর থেকে পাশাপাশি বিভিন্ন পুলিশ, ইন্টেলিজেন্স এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি, তাদের ভেতরেও কিন্তু একটা ক্যাপাসিটি বিল্ডিং দরকার। সো এই কারণে আমরা বারবার বলছি যে সরকার, শিক্ষা অঙ্গন এবং প্রাইভেট সেক্টর সব মিলিয়ে কিন্তু আমাদের সক্ষমতাটা করা দরকার। তো সেক্ষেত্রে প্রথমত আমাদের এই সাইবার সিকিউরিটি যে ন্যাশনাল এজেন্সি, তার লোকবল জনবলটা আমরা চাচ্ছি। তো আমরা এর মধ্যে চিঠিও লিখেছি, আমি কথাও বলবো। তো আমি আশা করব যে আমাদের অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন থেকে আমাদের জাতীয় সাইবার নিরাপত্তার গুরুত্বটা অনুধাবন করে দ্রুতই আমাদের লোকবল জনবল দেবে এবং আমরা সেখানে নিয়োগ কার্যক্রম শেষ করতে পারবো। এবং পাশাপাশি কিন্তু আমরা আমাদের প্রশিক্ষণ কর্মকাণ্ডও কিন্তু আমরা অন্যান্য যেমন ধরেন ডিফেন্স, পুলিশ, ইন্টেলিজেন্স তাদের জন্য প্রোভাইড করতে চাই। তবে এর জন্য আসলে আমাদের সক্ষমতা দরকার, লোকবল জনবল দরকার। আরেকটা আক্রমণ তো থেমেনি না, তাহলে সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে আসলে সেই ক্ষেত্রে ছিল 7 জন, তাদেরকে নিয়ে দিচ্ছিল। আর আমাদের যে বাংলাদেশ গভর্নমেন্ট সার্ট আছে, সেখানে একদল খুবই বলবো যে মেধাবী, যোগ্য, দক্ষ সাইবার সিকিউরিটি এক্সপার্ট কাজ করছে। এখন মূলত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে বিজিডি সার্ট, তারাই কিন্তু আমাদের এই ন্যাশনাল সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখাশোনা করছে। বিশেষ করে যে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আমরা 34টা ঘোষণা করেছি আমাদের সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে, সেগুলোর সাথে যোগাযোগ করা, থ্রেট অ্যানালাইসিস করা এবং তাদের সাথে তথ্য আদান প্রদান করা এবং তাদেরকে সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করা বা যোগাযোগ রাখা, এগুলো কাজটা কিন্তু বিজিডি সার্ট থেকে করছে। আমরা একটা
একটা ছোট নির্দেশনা দিয়ে আমরা আপাতত বিজিডি সার্টটাকেই ন্যাশনাল সার্ট হিসেবে কাজ করার জন্য নির্দেশনা দিয়ে রেখেছি, যাতে করে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা অথবা প্রস্তুতি বা সতর্কতা আমরা অবলম্বন করতে পারি। তার জন্য আমাদের এই সীমিত মানে সক্ষমতা বা সম্পদ দিয়েই আমরা চেষ্টা করছি, তবে খুব দ্রুতই আমাদের এই সক্ষমতা বৃদ্ধি করতে হবে, না হলে কিন্তু ঝুঁকিটা আরও বৃদ্ধি হতে পারে। সাইবার সিকিউরিটি বিষয়ে আমরা আউটসোর্সিং করতে চাই না, কারণটা হচ্ছে যে মাননীয় রাষ্ট্র সাইবার সিকিউরিটির জন্য অন্য কারো বহিরাগত সহযোগিতা নেওয়া ঠিক না। যেরকমভাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আমরা কিন্তু বিদেশের কোনো দেশের কিন্তু সামরিক বাহিনীকে আমরা কিন্তু ভাড়া করতে পারবো না আমাদের জাতীয় প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য। তো জাতীয় প্রতিরক্ষা যেরকমটা গুরুত্বপূর্ণ, এখন কিন্তু বর্তমান বিশ্বে সাইবার সিকিউরিটিটাও একইভাবে একটা রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য ততটাই গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন যে এখন ইচ্ছা করলে একজন ব্যক্তি, একটা প্রতিষ্ঠান কিংবা একটা রাষ্ট্রকে যদি আরেকটা রাষ্ট্র বা আরেকটা সংগঠন ক্ষতি করতে চায়, তাহলে কিন্তু কোনো গুলি বোমা না চালিয়ে, কোনো মানে ফিজিক্যাল অ্যাটাক না করেও কিন্তু সাইবার অ্যাটাক করে কিন্তু অনেক দেশকে ক্ষতি করার চেষ্টা করছে। এটা আমি আজকেও বলেছি যে স্টেট স্পন্সর্ড যেই সাইবার ক্রিমিনাল, এরা কিন্তু এখন আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছে। তো একদিকে যেরকম আছে তথ্য উপাত্ত চুরির জন্য অনেক সাইবার ক্রিমিনালরা তারা একটা দেশ থেকে আরেকটা দেশে আক্রমণ করছে, একটা প্রতিষ্ঠানকে আক্রমণ করছে, কিন্তু কিছু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও কিন্তু একটা দেশ আরেকটা দেশকে কিন্তু এখন সাইবার আক্রমণ করছে, যেটা ভয়াবহ রূপ নিচ্ছে আমরা গত 10 বছরে দেখছি। তো সেই সকল বিবেচনায় নিয়ে আমরা কিন্তু আমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা একটা সাইবার রেঞ্জ স্থাপন করেছি। আমরা চাচ্ছি যে আমাদের সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং ইন্টেলিজেন্স সবাই মিলে একদিকে আমাদের যেন একসাথে কাজ করা দরকার সাইবার সিকিউরিটির সক্ষমতা তৈরির জন্য, সাইবার সিকিউরিটি টুল এবং রিসার্চ ডেভেলপ করার জন্য। পাশাপাশি কিন্তু আমাদের একাডেমিয়াতেও, ইউনিভার্সিটিতে, এই দেশীয় ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি কোর্স কারিকুলামগুলো ইন্ট্রোডিউস করা খুবই প্রয়োজন বলে মনে করি। একটা হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে, আরেকটা হচ্ছে সাইবার ইন্ডাস্ট্রি। কারণ আমাদের ব্যাংকিং বলুন, পাওয়ার এনার্জি বলুন, টেলকো বলুন, এই সকল ক্ষেত্রে কিন্তু আসলে শত শত কোটি টাকার সাইবার সিকিউরিটি টুল দরকার, সলিউশন দরকার। অর্থাৎ সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি হিসাবে কিন্তু একটা বড় প্রয়োজনীয়তা আছে, যেটাও কিন্তু আমাদের স্থানীয় সক্ষমতার যোগ্যতা দিয়ে আমরা পূরণ করতে পারি। এছাড়াও সারা বিশ্বে, ইউরোপ আমেরিকাতেও কিন্তু এখন সাইবার সিকিউরিটি এক্সপার্টের একটা ডিমান্ড আছে। তাহলে আমরা স্কিলড লেবার ফোর্সের কথা বলছি, আমরা কিন্তু আসলে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি। সেই ক্ষেত্রে সাইবার সিকিউরিটি এক্সপার্ট যদি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ তৈরি করতে পারি, তাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা বিশাল ডিমান্ড আছে। আমরা তদারকি করছি। ফেসবুক, টিকটক, এদেরকে আসলে যেমন আপনি বলছিলেন যে একটু সম্পর্ক বলি যে রোহিঙ্গা ক্রাইসিস আপনি বিভিন্ন সময় বলে আসছেন যে এই সামাজিক প্ল্যাটফর্মগুলোতে ভুয়া বারবার বলেছেন। তো এখন আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা নিয়ে একটা আন্দোলন চলছে। এই অবস্থায় আপনারা ফেসবুক, টিকটকের মতো যেসব সোশ্যাল মিডিয়া আছে তাদের সাথে সেটা কোনো আলোচনা আছে কিনা, সেটা হলে কত দূর আসলে এই ব্যাপারটা অনেকদিন ধরে একটা নিয়ে অফিস করার জন্য আপনি বলেছেন, গতকালকে বলেছেন বিয়ের সবাই যে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা যদি হ্যাঁ জি, আসলে আমরা তো সাম্প্রতিক সময় দেখেছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধীরা কিন্তু কিছু গুজব ছড়িয়ে আমাদের বাংলাদেশে, পার্শ্ববর্তী মিয়ানমারে, ইউরোপ আমেরিকাতেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটিয়েছে এবং সেটার কিন্তু একটা খারাপ প্রভাব আমাদের সমাজে, দেশে, সারা বিশ্বেই পড়েছে। যেরকম একটা উদাহরণ তো আমাদের সামনে আছে যে কিভাবে একটা মিথ্যা ধর্ষণের খবরকে ফেসবুকে মিয়ানমারে ব্যবহার করে সাধারণ নিরীহ রোহিঙ্গা নৃতাত্ত্বিক ক্ষুদ্র গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং যার কিন্তু প্রভাব শুধু মিয়ানমার বা বাংলাদেশে নয়, পুরো অঞ্চলে পড়েছে। একই রকমভাবে 2012 সালেও কিন্তু আপনাদের খেয়াল আছে যে আমাদের কক্সবাজারের রামুতে কিভাবে মিথ্যা তথ্য ফেসবুকে ছড়িয়ে দিয়ে একটা নাশকতা এবং প্রাণহানি, সম্পদহানির ঘটনা ঘটেছিল। কুমিল্লা, নাসিরনগর
রংপুর, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে। পদ্মা সেতু করার সময়ও কিন্তু পদ্মা সেতুর পিলার বানাতে শিশুদের মাথা লাগবে এই বলে প্রায় ৬-৭ জন মানুষের কিন্তু জীবনহানি হয়েছে। আমরা গতকালকেও দেখলাম কিন্তু যে এই যে আমাদের আসলে সাধারণ ছাত্রছাত্রীদের যে একটা দাবি, যেটা শান্তিপূর্ণ ছিল, একটা অরাজনৈতিক আন্দোলন ছিল, সেইখান থেকে কিন্তু একটা স্বার্থান্বেষী মহল তারা কিন্তু মিথ্যা গুজব ছড়িয়ে তারা বলল যে 2 জন মৃত্যুবরণ করেছে। যখন গুজবটা সোশ্যাল মিডিয়াতে ছড়ালো যে 2 জন মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি। কিন্তু আমরা দেখলাম যে এই গুজবের উপর ভিত্তি করে আন্তর্জাতিক কিছু মাধ্যম এবং এমনকি কিছু রাষ্ট্রের মুখপাত্র তারাও এটাকে কিন্তু স্বীকৃতি দিল, যেটা একটা মিথ্যা কিন্তু সংবাদ। তার প্রেক্ষিতে কি হলো, সারা বাংলাদেশে কিন্তু এই গুজবের প্রেক্ষিতে এই উস্কানির কারণে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেল। বিভিন্ন জায়গায় সংঘর্ষে প্রায় 6-7 জন মানুষের জীবন চলে গেল। এই যে 6টা বা 7টা তাজা প্রাণ চলে গেল, এর জন্য কি ওই ধরনের মিথ্যা গুজব কিংবা সেই প্ল্যাটফর্ম দায়ী নয়? তো এই কারণেই কিন্তু আমরা বারবার বলছি যে আমাদের এখন সময় এসেছে যে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর এবং বিশেষ করে জাতিসংঘ সহ অন্যান্য যেগুলো মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের সংস্থা আছে, তাদের সম্মিলিতভাবে এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব তাদেরকে একটা আইনের কাছে বাধ্য করা, যেন যেভাবে আপনাদের নিউজ মিডিয়া, যেমন ধরুন আপনারা নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে, আপনাদের মধ্যে কিন্তু একটা নিয়ম আছে, সেলফ রেগুলেশন আছে, যে আপনারা কোনো একটা ভয়াবহ বিভৎস কোনো ছবি আপনারা কিন্তু আপনাদের মিডিয়াতে দেখাতে পারেন না। আপনাদের কাছে তথ্য উপাত্ত থাকলেও আপনারা সেটা ব্লার করে দেন, একটু ঝাপসা করে দেন, যাতে শিশু বা নারী বা কোনো একটা নির্যাতন সেটা কিন্তু আপনারা প্রদর্শন করেন না। এটা হচ্ছে আপনাদের একটা নিজস্ব রেগুলেশন এবং রাষ্ট্রের আইন। তো সেই ধরনের কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো বাধা নিষেধ নাই। এবং তারা যখন বলে যে এই ধরনের বাধা নিষেধ তারা নিজেদের প্রাইভেসি সেটিংস বা প্রাইভেসি পলিসি অ্যাপ্লাই করে, আমরা দেখি সেটা পক্ষপাত দুষ্ট। কারণ দেখা যাচ্ছে যে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, সেখানে যেই তথ্যগুলো তারা অ্যালাউ করছে তাদের মিডিয়াতে দেখানোর জন্য, কিন্তু দেখা যাচ্ছে যখন ইসরায়েল যখন প্যালেস্টাইনে হামলা করছে, 40,000 50,000 নিরীহ শিশু নারীদেরকে হত্যা করছে, সেই কন্টেন্টগুলো কিন্তু তারা কি ওয়ার্ড দিয়ে তারা নিষিদ্ধ করে দিচ্ছে। আপনারাও জানেন সাংবাদিক বন্ধুরা, কিছু শব্দ লিখলে তখন কিন্তু রিচ আউট কমিয়ে দেয় এবং সেগুলোকে ব্লক করে দেয়। অথচ দেখা যাচ্ছে তারা পক্ষপাতমূলক আচরণ করে কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা সংগঠনকে সাপোর্ট দিচ্ছে, আবার কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে বা কোনো সংগঠনের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। তাহলে তারা তো দাবি করতে পারে না যে তারা কোনো নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে। আর এই সকল বিষয়গুলোই বিচার বিশ্লেষণ করে আমরা বলছি যে অবশ্যই ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই ধরনের যত সোশ্যাল মিডিয়া আছে, এক্স সহ, তাদেরকে যেই দেশে তারা প্রচার করছে, তাদের প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল করছে, সেই রাষ্ট্রের আইন, সেই এলাকার ধর্মীয় অনুভূতি, মূল্যবোধ এবং চেতনাকে তারা শ্রদ্ধাবোধ দেখাবে। আমরা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া, আমাদের প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং পাশাপাশি এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবাই যার যার মতো মতামত প্রকাশ করছে। আমরা কিন্তু আমাদের এই মুক্ত বাক স্বাধীনতা বিশ্বাস করি, যে কারণেই কিন্তু একদিকে যেরকম এই আন্দোলন নিয়ে ছাত্রছাত্রীরা তাদের মতামত প্রকাশ করছে, একই সাথে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবেই হোক যখন রক্তাক্ত হয়েছে বা সহিংসতা হয়েছে, তার প্রেক্ষিতে যখন কোনো একজন শিল্পী, সাহিত্যিক বা লেখক তারা যখন তাদের মন্তব্য বক্তব্য দিচ্ছে, আমরা সবগুলো মন্তব্য বক্তব্য আবেগ অনুভূতির প্রতি আমরা কিন্তু শ্রদ্ধাশীল। তবে একটাই অনুরোধ থাকবে যে এইরকম একটা অবস্থায় যেন আমরা দেশের নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে উনি কিন্তু বেশ উদ্বিগ্ন এবং আমরা আসলেই খুব দুশ্চিন্তাগ্রস্ত। কারণ গতকালকে যেভাবে বিকালের পর থেকে ঢাকা এবং ঢাকার বাইরে যে ধরনের সহিংসতা হয়েছে এবং যতগুলো প্রাণহানি হয়েছে, আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, আমি শুধু একজন প্রতিমন্ত্রী হিসেবে না, সরকারের প্রতিনিধি হিসেবে না, আমি একজন বাবা হিসেবে বা একজন সচেতন মানবিক একজন মানুষ হিসেবে আমি অনুরোধ করব
আমি করজোরে অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের সন্তানদের যে তারা যেন অবশ্যই একটু ধৈর্যশীল হয়, সহনশীল হয় এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে যাতে তৃতীয় কোনো পক্ষ তাদেরকে বিভ্রান্ত করতে না পারে অথবা এই অবস্থার কোনো সুযোগ গ্রহণ না করতে পারে তার জন্য যেন সচেতন হয়। সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো নিউ প্ল্যাটফর্মে কোনো তথ্য উপাত্ত বা কোনো মিথ্যা সত্য গুজব যে কোনো কিছুই হোক সেগুলো যেন দেখেই তারা কোনো আবেগী সিদ্ধান্ত না নেয় বা কোনো উস্কানিতে যাতে তারা আসলে কোনো সহিংস অবস্থান না নেয়। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে ফেসবুক, টিকটক আমরা তাদের সাথে যোগাযোগ করছি, তাদের অফিসিয়ালদের সাথে যোগাযোগ করছি, কিন্তু আপনারা জানেন যে কেউ দুবাই থেকে অফিস করে, কেউ সিঙ্গাপুর থেকে অফিস করে, কিন্তু আমরা চাচ্ছি যে তাদের অফিসটা যদি ঢাকায় থাকতো, বাংলাদেশে থাকতো, তাদের ডেটা সেন্টার যদি বাংলাদেশে থাকতো, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কন্টেন্ট বা যে কোনো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বা এই ধরনের গুজব সেগুলোকে কিন্তু প্রতিহত করা কিংবা সেই কন্টেন্টটাকে ফ্ল্যাগ দিয়ে দেওয়া বা ব্লক করে দেওয়া সেটা কিন্তু সহজ হতো। কিন্তু তারা শুধু বাংলাদেশ থেকে তাদের ব্যবসায়িক স্বার্থতাই উদ্ধার করছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা, ধর্মীয় অনুভূতি এগুলোর ব্যাপারে কিন্তু তারা কোনো ধরনেরই তাদের শ্রদ্ধাবোধ দেখাচ্ছে না। তো এই কারণে আমরা তাদেরকে শেষবারের মতো আমরা আসলে আমি বলবো যে হুঁশিয়ার করে দিতে চাই যে যদি বাংলাদেশের আমাদের মানুষদের নিরাপত্তার কথা তারা বিবেচনায় না নেয়, বাংলাদেশের আইন, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলার প্রতি তারা নজর না দেয়, তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কঠোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। কারণ আমরা চাই যে ফেসবুক, ইউটিউব, এক্স এগুলোর সদ্ব্যবহার হোক, অপব্যবহার না হোক। তারা এখান থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা তারা আয় করছে, কিন্তু সেই আয় করার পরে তাদের যে একটা রেসপন্সিবিলিটি আছে, তাদের যে একটা দায়িত্ববোধ আছে, সেটা আমরা দেখছি না। আর আমি আবারও অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে, আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে তাদের যে দাবিগুলো আছে এগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বিবেচনায় নেবেন। আদালতে এটা বিচারাধীন আছে এবং আদালতেও কিন্তু আমরা আসলে তাদেরকে সহায়তা করার জন্যই এটা আপিল বিভাগে গিয়েছে এবং লিভ টু আপিল হয়েছে। সো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা এবং তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে যাতে অন্য কোনো তৃতীয় পক্ষ এখানে সুযোগটা গ্রহণ করতে না পারে। এখন আমাদের কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের বা ছাত্রলীগের বা যে কোনো কারো একটা দেশের একটা প্রাণ ঝরে গেল, এটা কিন্তু সেই পরিবারের জন্য যেরকম অপূরণীয় ক্ষতি, আমাদের দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তো আমি আবারও এই যে কয়জন মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সবাইকে অনুরোধ করি যেন সকলেই তারা যাতে সহনশীল এবং ধৈর্যশীল হয় এবং কোনো উস্কানিতে কেউ কোনো সহিংস পথ বেছে না নেয়। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের সকলের নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছে। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমার বিশ্বাস যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে উনি অবশ্যই এই ষড়যন্ত্রকারী যারা আছেন তাদেরকে চিহ্নিত করবেন এবং যারা দুষ্কৃতিকারী আছে, এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত আছে, তাদের বিচারের ব্যবস্থা করবেন। এবং আমরা আসলে দেখছি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব মারাত্মকভাবে ক্ষোভ এবং ঘৃণা, সহিংসতার মূলক বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা লক্ষ্য করছি। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনাদের আবেগটা প্রকাশ যেন অবশ্যই একটু বিবেকের সাথে করা হয়। আবেগের সাথে যেন আমরা প্রত্যেকজন একটু বিবেকটাও আমরা আর কি প্রয়োগ করি, যাতে করে আমাদের সন্তান, আমাদের প্রতিবেশী, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন নিরাপদে থাকে, আর কোনো যেন সহিংসতা বা প্রাণহানি না হয়, তার জন্য প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা যেন দায়িত্বশীল আচরণ করি। ধন্যবাদ। ঘটনা নিয়ে ফেসবুক, টিকটক, এক্স এরা কি আপনাদের অনুরোধ বা আপনাদের বার্তা কতটা সাড়া দিচ্ছে যদি একটু বলেন যে এরা কেমন সাড়া দিচ্ছে?